ওয়েলকাম এভরিওয়ান এবং ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো আজকে আমি ক্লাস 10-এর ভৌত বিজ্ঞানের তাপের প্রসারণ বিষয়ে একটা ভিডিও তোমাদের দেখাচ্ছি। দেখো, তো এই তাপের প্রসারণ, ধরো পদার্থের তো তিনটা অবস্থা আমরা জানি, কঠিন, তরল এবং গ্যাসীয়। ঠিক আছে, তা আমরা কঠিন পদার্থের তাপের প্রসারণ নিয়ে আলোচনা করব, তারপরে তরল, তারপর গ্যাসীয়। তো এই তাপের প্রসারণ চ্যাপ্টারটা দেখার আগে তোমাদের আর একবার বলে রাখছি, অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবে এবং তার আগে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখো, আমি যেটা বলছি সেটা হচ্ছে তাপের প্রসারণ, কঠিন পদার্থে তাপের প্রসারণ। একই পদার্থে ধরো তাপের প্রসারণ হয়তো ভিন্ন ভিন্ন পদার্থ কি তাপের প্রসারণ ভিন্ন ভিন্ন হয়। এবারে যদি ধরো একটা লোহার একটা তামা, এদের হচ্ছে তাপে যদি প্রসারণটা, তাপের যদি ডিফারেন্সটা কি হয়, বিভিন্ন হয়। অর্থাৎ তাপের পরিবর্তন হয়তো লোহার ক্ষেত্রে 5 ডিগ্রি করলাম, তামার ক্ষেত্রেও 5 ডিগ্রি করলাম, সেক্ষেত্রে কি প্রসারণ কি একই হবে না আলাদা হবে? অবশ্যই আলাদা হবে। সেক্ষেত্রে আমরা দেখেছি নিচু ক্লাস দ্বিধাতব পাতের ক্ষেত্রে দেখেছি, ঠিক আছে, তামার প্রসারণটা বেশি হয়, তো সেক্ষেত্রে বেঁকে যায়। তো তাহলে তাপের প্রসারণ একই, তাপমাত্রা পার্থক্য কি আছে, বিভিন্ন পদার্থের প্রসারণ বিভিন্ন রকম হয়। সেটা হচ্ছে ধাতুর বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, তো আমরা এখন যেটা যাব সেটা হচ্ছে কঠিন পদার্থের প্রসারণ বলতে কি বোঝাচ্ছে। ঠিক আছে, তো কঠিন পদার্থের প্রসারণ এটা হচ্ছে কি, তাপের মাধ্যমে কি হয়, পদার্থে কি হয়, প্রসারণ হয়, তাই তো। অর্থাৎ তাপ যদি বাড়ানো হয় তাহলে কঠিন পদার্থে কি হয়, দৈর্ঘ্য, যেহেতু কঠিন পদার্থের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং কি আছে, বেদও আছে থাকে, তাই তো। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা বেদ বলা যেতে পারে। তাই তিনটাই কি হচ্ছে, পরিবর্তন হয়, দৈর্ঘ্য পরিবর্তন হয়, প্রস্থেরও পরিবর্তন হয় এবং তোমার বেগেরও পরিবর্তন হয়। তাই তাপের যখন আমরা পরিবর্তন করবো, অর্থাৎ দৈর্ঘ্য যখন, অর্থাৎ তাপের যখন বাড়াবো বা কমাবো, সেক্ষেত্রে কি হবে, দৈর্ঘ্যের পরিবর্তন হবে, প্রস্থের পরিবর্তন হবে এবং বেগেরও পরিবর্তন হবে। তো এই যে তিন রকম, যেহেতু ওর মাত্রা আছে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, সেহেতু এর প্রসারণটাও তিন রকম। একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, প্রসারণটা হচ্ছে তিন রকম। একটা হচ্ছে কঠিন পদার্থ, এই কঠিন পদার্থের প্রসারণ হচ্ছে তিন প্রকার। একরকম হচ্ছে কি দৈর্ঘ্য প্রসারণ, দুই হচ্ছে ক্ষেত্র প্রসারণ, আর তিন নম্বর হচ্ছে আয়তন, আয়তন প্রসারণ। বোঝা গেল, তিন রকম পরিবর্তন। তো দৈর্ঘ্য, তো তাপের প্রভাবে কঠিন পদার্থে তাহলে কি হচ্ছে, তাপের প্রভাবে কঠিন পদার্থের দৈর্ঘ্য, প্রস্থ এবং আয়তনের প্রসারণ ঘটে, একেই বলছে কঠিন পদার্থের তাপীয় প্রসারণ। ঠিক আছে, কঠিন পদার্থের তাপীয় প্রসারণ, অর্থাৎ তাপের প্রভাবে, অর্থাৎ তাপ বাড়ালে বা কমালে কি হয়, দৈর্ঘ্যের, ক্ষেত্রফলের এবং আয়তনের কি হয়, পরিবর্তন ঘটে, একেই বলছে কঠিন পদার্থের তাপীয় প্রসারণ। তো এই তাপীয় প্রসারণ, এবার আমরা দেখব দৈর্ঘ্য প্রসারণ। এই দৈর্ঘ্য প্রসারণের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা তাপ প্রবাহ কি হচ্ছে, কঠিন পদার্থে কি দৈর্ঘ্যের পরিবর্তন হয়, সেই দৈর্ঘ্য প্রসারণ থেকে আসছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলছে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলছে একক দৈর্ঘ্য, একক দৈর্ঘ্যে কোনো একটা কঠিন পদার্থের যদি উষ্ণতা পরিবর্তন একক হয়, তাহলে দৈর্ঘ্যের যে পরিবর্তন ঘটে তাকে বলছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। অর্থাৎ প্রতি 1 ডিগ্রি তাপমাত্রা পরিবর্তনের ক্ষেত্রে একক দৈর্ঘ্যের কোনো একটা পদার্থের যে দৈর্ঘ্যের প্রসারণ ঘটে তাকে বলছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। সেই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক তাহলে লিখতে পারি এরকম, যে প্রতি একক 1 ডিগ্রি
সেন্টিগ্রেড উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড হতে পারে, কেলভিন হতে পারে, বা তোমার ফারেনহাইট হতে পারে। তাই 1 ডিগ্রি সেন্টিগ্রেড লিখবো না, প্রতি একক উষ্ণতা বলে লিখবো। ঠিক আছে, একক উষ্ণতা বৃদ্ধিতে বা পরিবর্তনে লিখতে পারি। ঠিক আছে, পরিবর্তনে প্রতি একক দৈর্ঘ্যে পরিপথের দৈর্ঘ্যের যে পরিবর্তন ঘটে, দৈর্ঘ্যের যে পরিবর্তন ঘটে তাকে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলছে। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ধরো আমি প্রাথমিক অবস্থায় প্রাথমিক দৈর্ঘ্য ধরে নিচ্ছি L1। ঠিক আছে, একক উষ্ণতা বৃদ্ধিতে একক উষ্ণতা বৃদ্ধিতে দৈর্ঘ্যে বৃদ্ধিতে না লিখে আমরা পরিবর্তন লিখি। পরিবর্তনে দৈর্ঘ্যের পরিবর্তন দ্যাট ইজ কি হচ্ছে L2। ঠিক আছে, তাহলে কি হলো, দৈর্ঘ্যের পরিবর্তন বা পরিবর্তিত দৈর্ঘ্য নিলেও ঠিক আছে, পরিবর্তনে পরিবর্তিত দৈর্ঘ্য। পরিবর্তিত দৈর্ঘ্য সমান হচ্ছে L2। দৈর্ঘ্যের পরিবর্তন কত হলো, দৈর্ঘ্যের পরিবর্তন L2 মাইনাস L1। ঠিক আছে, এখন তাহলে দেখো এখানে কি ছিল, এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক গুণাঙ্ক যদি আলফা হয়, আলফা ইকুয়াল টু কি পাচ্ছি, দেখো দৈর্ঘ্যের যে পরিবর্তন L2 মাইনাস L1 তাকে একক দৈর্ঘ্যের ক্ষেত্রে বলা হয়েছে, মানে L1 দিয়ে ভাগ করতে হবে। তার সাথে কি আছে, তাপমাত্রা পরিবর্তন, তাপমাত্রা পরিবর্তন একক তাপমাত্রা পরিবর্তন। ঠিক আছে, সেক্ষেত্রে হয়তো θ1 থেকে θ2 হয়েছে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি ধরো θ2 মাইনাস θ1, এবার লিখতে পারি। হ্যাঁ, এখানে θ1টা কি হচ্ছে প্রাথমিক উষ্ণতা, যেখানে θ1 প্রাথমিক উষ্ণতা, আর θ2 সমান হচ্ছে অন্তিম উষ্ণতা। বোঝা গেল, অন্তিম উষ্ণতা। তাহলে বুঝতে পারছো, দেখো তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা ইকুয়াল টু L2 মাইনাস L1 বাই L1 ইন্টু θ2 মাইনাস θ1। এটা হচ্ছে তোমার থিটা না দিয়ে T2 লিখতে পারো, যে টেম্পারেচারের ক্ষেত্রে T2 লিখতে পারো, এখানে T2 বা এটা T1। ঠিক আছে, এটা লিখো T1, এটা হচ্ছে T2। এই যে ব্যাপার, তাহলে কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কি হলো, L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। এবার আসছি এর এককটা কি হবে, দেখো একক দেখো কি হচ্ছে, উপরে দৈর্ঘ্য, এটা নিচে এটা একটা দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যকে দৈর্ঘ্যের একক দিয়ে ভাগ হয়ে যায়, তাহলে এখানে কি শুধুমাত্র টেম্পারেচার থাকছে। তাহলে এর একক কি হবে, একক এখানে হচ্ছে তোমার ইনভার্স, এখানে সেন্টিগ্রেডে মাপি, তাহলে সেন্টিগ্রেড ইনভার্স
ফারেনহাইটে যদি মাপি তাহলে ফারেনহাইট ইনভার্স, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স ডিগ্রি ফারেনহাইট ইনভার্স, আর হচ্ছে কেলভিন যদি মাপি কেলভিন ইনভার্স। ঠিক আছে, তাহলে একক এরকম টাইপের হবে। বোঝা যাচ্ছে যে সেন্টিগ্রেডে যদি এটা নিই তাহলে কি আছে, ডিগ্রি সেন্টিগ্রেড, ফারেনহাইট ডিগ্রি ফারেনহাইট ইনভার্স, এটা ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, আর এটা ডিগ্রি সরি এটা কেলভিন ইনভার্স, এখানে ডিগ্রি না, এটা কেলভিন ইনভার্স। তো এই হচ্ছে একক গেল। এবার পরবর্তী আমরা আসছি ক্ষেত্র প্রসারণ। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কটা কি হচ্ছে দেখো, ক্ষেত্র প্রসারণ প্রতি একক ক্ষেত্রফলে একই রকম ডেফিনেশন আসবে। হ্যাঁ, পরে হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, অর্থাৎ 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য বা পরিবর্তনের জন্য ওর ক্ষেত্রফলে প্রতি একক ক্ষেত্রফলে যে ক্ষেত্রফলে পরিবর্তন ঘটবে তাকে বলছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, তো সেই ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক দেখো লিখছি, এটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলতে কি বোঝাচ্ছে দেখো, অর্থাৎ দেখো কঠিন পদার্থের প্রতি একক উষ্ণতা পরিবর্তনে ক্ষেত্রফলের প্রতি একক ক্ষেত্রফলের যে প্রতি একক ক্ষেত্রফলের যে পরিবর্তন ঘটে, ক্ষেত্রফলের যে পরিবর্তন ঘটে তাকে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলে। তার মানে কি হলো দেখো, কঠিন পদার্থে প্রতি একক উষ্ণতা পরিবর্তনে প্রতি একক ক্ষেত্রফলে যে ক্ষেত্রফলে পরিবর্তন ঘটে তাকেই বলছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। বোঝা গেল? তার মানে কি হচ্ছে, এখানে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক যদি বিটা হয় তাহলে কি লিখতে পারি, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক যদি বিটা হয় তাহলে বিটা ইকুয়াল টু ধরো a2 মাইনাস a1 বাই এখানে হচ্ছে a1 ইন্টু t2 মাইনাস t1, যেখানে a1 সমান হচ্ছে প্রাথমিক ক্ষেত্রফল, a2 সমান হচ্ছে অন্তিম ক্ষেত্রফল, আর t1 সমান হচ্ছে প্রাথমিক উষ্ণতা, আর t2 সমান হচ্ছে অন্তিম উষ্ণতা। বুঝে গেল? তাহলে বিটা ইকুয়াল টু কি আছে, a2 মাইনাস a1 বাই a1 ইনটু t2 মাইনাস t1। এস আকারেও লেখা যায় এটা, s2 মাইনাস s1 বাই s1 ইনটু t2 মাইনাস t1। এটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে,
পরবর্তী হচ্ছে এর ক্ষেত্রে আমি যদি ইউনিট দেখি, এর একক দেখো, এখানে এরিয়া বা এরিয়ার ক্ষেত্রটা ইউনিটটা কেটে যাচ্ছে, শুধুমাত্র টেম্পারেচার থাকছে। তাহলে এরও কি হচ্ছে একক, একক কি হবে, এককটা হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, এই যে ডিগ্রি ফারেনহাইট ইনভার্স আর কেলভিন ইনভার্স, যে ইউনিট আমি মাপবো সেই অনুযায়ী সেটা হবে। নেক্সট এবার আসছি, দেখো আয়তন প্রসারণ গুণাঙ্ক। আচ্ছা, আয়তন প্রসারণ গুণাঙ্ক, প্রসারণ গুণাঙ্ক সেটা আবার কেমন হবে? আয়তন প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ কঠিন পদার্থের একই রকম, কঠিন পদার্থের প্রতি একক উষ্ণতা পরিবর্তনে প্রতি একক আয়তনে যে আয়তনে পরিবর্তন ঘটে তাকে আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। গুণাঙ্ক বলে, ঠিক আছে, তাকে হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক বলছে। একই রকম তাহলে কি আয়তন প্রসারণ গুণাঙ্ক যদি কি হয়, আয়তন প্রসারণ গুণাঙ্ক যদি গামা হয় তাহলে কি লিখতে পাচ্ছি, দেখো আয়তন সেখানে হচ্ছে দেখো V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1, ঠিক আছে। আয়তনের পরিবর্তন একক আয়তনে V1 দিয়ে ভাগ করা হয়েছে, তাই একক আয়তনে হলো, আর টেম্পারেচার দিয়ে ভাগ করা যাবে না একক টেম্পারেচারে। তাহলে এটাই হচ্ছে কি আয়তন প্রসারণ গুণাঙ্ক, V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1, যেখানে হচ্ছে V1 সমান হচ্ছে প্রাথমিক আয়তন, V2 সমান হচ্ছে অন্তিম আয়তন, T2 সমান হচ্ছে অন্তিম উষ্ণতা, T1 হচ্ছে প্রাথমিক উষ্ণতা। এই গেল। এবার এই যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক আর ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আলফা বিটা গামা, এদের মধ্যে কি হচ্ছে একটা রিলেশন আছে, ঠিক আছে। আলফা বিটা গামার মধ্যে রিলেশনটা কি, ধরো আলফা টু আলফা ইকুয়াল টু হচ্ছে বিটা হয়, আবার 3 আলফা দ্যাট ইজ ইকুয়াল টু কি হচ্ছে গামা হয়। দিস ইমপ্লাই এই দুটোকে একসাথে রিলেশন যদি আমরা করি তাহলে কি হবে, আলফা ইকুয়াল টু বিটা বাই 2 দ্যাট ইজ ইকুয়াল টু গামা বাই 3, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট রিলেশন এটা, হ্যাঁ। সিঙ্গেল ওয়াইজ হয়তো তোমাদের প্রুফ করতে দিতেও পারে, হ্যাঁ, প্রমাণ করো বা দেখাও 2 আলফা ইকুয়াল টু বিটা অথবা 3 আলফা ইকুয়াল টু গামা, সেটা কেমন ভাবে হবে আমি একটা দেখাচ্ছি, দেখো। ধরো এরকম দিল 2 আলফা ইকুয়াল টু বিটা, প্রমাণ করবো, ঠিক আছে। তাহলে আমরা দেখো বিটার ফর্মুলা দেখেছি, বিটা ইকুয়াল টু কি হয়, বিটা ইকুয়াল টু S2 মাইনাস S1 বাই S1 ইন্টু T2 মাইনাস T1, ঠিক আছে। তো S2 বলতে কি বোঝাচ্ছে, এরিয়া, তাই তো। তার মানে কি হচ্ছে, ধরো ভালো করে লক্ষ্য করো, আর আলফা সমান ছিল L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। তো L2 মাইনাস L1 এখানে এটা মানে কি হচ্ছে, দেখো L2 বলতে তোমার কি হচ্ছে, যেটা মানটা সেটা কি হবে, L2 বলতে ধরো প্রাথমিক L1 এর সাথে সামথিং কিছু বৃদ্ধি পেয়ে সেটা হয়েছে L2,
সেই বৃদ্ধিটা হচ্ছে ডেল্টা এল যদি ধরি ডেল্টা এল, তাহলে এল টু সমান আমি লিখতে পাচ্ছি L1 প্লাস ডেল্টা এল, ঠিক আছে। তাহলে L2 মাইনাস L1 দ্যাট ইজ ইকুয়াল টু কি পাচ্ছি দেখো, এটা থেকে এটা বাদ দিলে, কি হচ্ছে ডেল্টা এল বাই নিচে L1 ইন্টু T2 মাইনাস T1 এটা পাচ্ছি। এখানে বিটার ক্ষেত্রে কি পাচ্ছি দেখো, আচ্ছা এটা সমান কি হচ্ছে L2 মাইনাস L1 মানে ডেল্টা এল হলো, তাহলে আলফা ইকুয়াল টু পাচ্ছি ডেল্টা এল বাই L1 ইন্টু তোমার T2 মাইনাস T1। এর বিটার ক্ষেত্রে কি পাচ্ছি লক্ষ্য করো, বিটা দ্যাট ইজ ইকুয়াল টু এটা ছিল S2 মাইনাস S1, S2 বলতে ক্ষেত্রফল, তাই তো, ক্ষেত্রফলের যে পরিবর্তন, সেই ক্ষেত্রফলের পরিবর্তনটা আমি যদি ধরে নিচ্ছি ধরো এস, আচ্ছা এস মানে কি হচ্ছে ধরো ক্ষেত্রফল মানে কি হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই তো, তার মানে সেটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বলতে প্রস্থটাও একটা দৈর্ঘ্য, তার মানে দৈর্ঘ্যের স্কোয়ার বলতে পারি, তাই তো, দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যের স্কোয়ার থেকে আরেকটা এটা বিয়োগ করতে হবে প্রাথমিক দৈর্ঘ্য স্কোয়ারটা, তাহলে কি অন্তিম যে দৈর্ঘ্যটা হয়েছে ধরো এল প্লাস ডেল্টা এল, ঠিক আছে, এল প্লাস ডেল্টা এল এটা হচ্ছে S2 দৈর্ঘ্যের পরিবর্তনটা স্কোয়ার, ঠিক আছে, মানে দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, বুঝে গেল, এটা হচ্ছে অন্তিম দৈর্ঘ্য হচ্ছে এল প্লাস ডেল্টা এল, তার স্কোয়ার যেহেতু S2 মানে কি ক্ষেত্রফল তো, মানে দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য তার স্কোয়ার হয়ে গেল আর কি, মাইনাস ধরো এটা এল স্কোয়ার, ওকে। তার মানে কি পাচ্ছি এখানে যদি ভাঙি দেখো, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab মানে 2l ডেল্টা এল প্লাস বি স্কোয়ার মানে ডেল্টা এল স্কোয়ার, সেটা খুবই ক্ষুদ্র, সেটা নেগলেক্ট করা হচ্ছে, মাইনাস এল স্কোয়ার বাই এখানে একটা টার্ম ছিল, ঠিক আছে, আর যেখানে আমি শুধুমাত্র এইটুকু লিখি S2 মাইনাস S1 এর মানটা কত হচ্ছে এটা, হ্যাঁ, তার মানে কি দাঁড়ালো দেখো, এখানে এলটা এল স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে 2l ইন্টু ডেল্টা এল, ওকে। তাহলে বিটা ইকুয়াল টু দেখো লক্ষ্য করে কি হচ্ছে, বিটা ইকুয়াল টু 2l ডেল্টা এল বাই S1 বলতে কি ছিল, S1 বলতে এল স্কোয়ার ইন্টু T2 মাইনাস T1, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো একটা এল কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে 2 ডেল্টা এল বাই এল ইন্টু T2 মাইনাস T1, এখানে দেখো তো ডেল্টা এল বাই এল ইন্টু এটা মানে কি হচ্ছে আলফা ছিল, ডেল্টা এল বাই L1 T2 মাইনাস T1 দ্যাট ইজ আলফা, এইটুকু টার্ম ইকুয়াল টু আলফা, তার সাথে 2 ইন্টু আছে, ঠিক আছে, তাহলে 2 ইন্টু আলফা হয়ে গেল, তাহলে দেখো 2 আলফা ইকুয়াল টু বিটা প্রুভ হয়ে গেল, তাহলে বিটা ইকুয়াল টু 2 আলফা প্রুভ হয়ে গেল, ঠিক আছে। একই রকম ভাবে আমরা এটা প্রমাণ করতে পারি 3 আলফা ইকুয়াল টু গামা, এটাও প্রুভ করতে পারি, ঠিক আছে। একই রকম ভাবে যদি আমি গামাটাকে যদি এক্সপ্রেস করে ভাঙি দেখো, গামা ইকুয়াল টু কি হচ্ছে দেখো V2 মাইনাস V1 বাই V1 ইন্টু ছিল T2 মাইনাস T1, তাই তো। এখানে আমরা V2 মাইনাস V1টা যদি বের করি, V2 মাইনাস V1 সমান কি হয়, V2 মানে আয়তন মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাই তো, তার মানে কি হচ্ছে L প্লাস ডেল্টা এল এর কিউ লিখতে পারি, এটা একটা দৈর্ঘ্য পরিবর্তিত হয়ে দৈর্ঘ্য, ক্ষেত্রটাও কি হচ্ছে তোমার কি হচ্ছে প্রস্থটাও পরিবর্তিত হয়ে একটা দৈর্ঘ্য হবে, তোমার কি উচ্চতাটাও কি পরিবর্তিত হয়ে দৈর্ঘ্য হয়, সেটা কি দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্যের কিউ হয়ে গেল, অর্থাৎ পরিবর্তিত যে দৈর্ঘ্যটা তার কিউ হয়ে গেল, মাইনাস V1 বলতে কি হচ্ছে এল এর কিউ, ওকে। তার মানে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে দেখো এল কিউ, এটা ফর্মুলা ভাঙলে প্লাস 3a স্কোয়ার বি মানে 3l স্কোয়ার ইন্টু ডেল্টা এল প্লাস বাকি হলো 3ab স্কোয়ার, ডেল্টা এল স্কোয়ার মানে কি এটা ক্ষুদ্র হয়ে যাচ্ছে, এটা নেগলেক্ট করা হচ্ছে, বাকিটা হচ্ছে ডেল্টা এল কিউ, সেটাও কি আরো ক্ষুদ্র, নেগলেক্ট করা হচ্ছে, মানে সেটা হলো, তার মানে এল কিউ কেটে গিয়ে কি থাকছে 3l স্কোয়ার ডেল্টা এল, ঠিক আছে। এবার কি যদি আমি গামার মানটা বের করি, গামা ইকুয়াল টু তাহলে কি হচ্ছে দেখো 3l ডেল্টা এল বাই V1 এর মানটা হচ্ছে দেখো V1 মানে হচ্ছে
এল কিউ ইন্টু টি টু মাইনাস টি ওয়ান, দ্যাট ইজ কি পেলাম, লক্ষ্য করো এখানে একটা এল কেটে যাচ্ছে, তাই তো, এটা এল স্কোয়ার ছিল 3l স্কোয়ার, তাহলে দুটো এল কেটে যাচ্ছে, কি থাকছে 3 ডেল্টা এল বাই এল ইন্টু টি টু মাইনাস টি ওয়ান। তার মানে কি পাচ্ছি দেখো, এইটুকু মান হচ্ছে আলফা, তার মানে হলো 3 আলফা, তাহলে গামা ইকুয়াল টু পেয়ে গেলাম 3 আলফা। ওকে, বেশ। এবার নেক্সট আমরা যাচ্ছি, দেখো এবার তরলের ক্ষেত্রে প্রসারণ। তরল পদার্থের ক্ষেত্রে প্রসারণটা কি হচ্ছে, এখন তরল পদার্থের প্রসারণ দুই রকম হয়। তরল পদার্থের প্রসারণ তরল পদার্থের প্রসারণ দুই রকম হয়, একটা হচ্ছে আপাত প্রসারণ আর একটা হচ্ছে প্রকৃত প্রসারণ। ঠিক আছে, তরলের প্রসারণ একটা আপাত প্রসারণ, একটা প্রকৃত প্রসারণ। এই আপাত প্রসারণ আর প্রকৃত প্রসারণ এরকম দুই রকম কেন, তার কারণ হচ্ছে তরল তো নির্দিষ্ট কোনো কি, নির্দিষ্ট কোনো আকার নাই, শুধুমাত্র আয়তন আছে। ঠিক আছে, তাই ওর আকার নাই, সেহেতু কি হচ্ছে ওর দৈর্ঘ্য প্রস্থ দৈর্ঘ্য ক্ষেত্রফল গুণাঙ্কগুলো হবে না, শুধুমাত্র আয়তন প্রসারণ গুণাঙ্কটাই থাকবে। তরলের প্রসারণ দ্যাট ইজ, সেটা হচ্ছে আয়তন, শুধুমাত্র আয়তন প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, সেই আয়তন প্রসারণ গুণাঙ্কটা কি হচ্ছে, একই রকম ডেফিনেশন, তরল পদার্থের অতি একক উষ্ণতা বৃদ্ধিতে তরলের একক আয়তনে যে আয়তনের পরিবর্তন ঘটে তাকে বলছে তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক। এই আয়তন প্রসারণ গুণাঙ্ক তো দুই রকম, একটা হচ্ছে আপাত আর একটা হচ্ছে প্রকৃত। আপাতটা কি, আমরা ধরো যেহেতু তরলকে কি হচ্ছে কোনো একটা পাত্রে কি হচ্ছে দিয়ে সেটা গরম করতে হয়, পাত্রের যেহেতু নির্দিষ্ট আকার নাই, কোনো একটা পাত্রের মধ্যে দিয়ে সেটা কি হচ্ছে হিট করতে হয়। সো যখন আমরা হিট করি তখন যে পাত্রের মধ্যে হিট করছি সেই পাত্রটা কি হচ্ছে সামথিং কিছু পরিবর্তন হয়, আয়তনে কঠিন পদার্থ আয়তনে পরিবর্তন হয়। এখন সেই কঠিন পদার্থের আয়তনটাকে যদি নেগলেক্ট করে তরলের কি প্রসারণ ঘটলো সেইটাকে নিয়ে কাউন্টিং করে হিসাব নিকাশ করা হয়, তাহলে যে প্রসারণ গুণাঙ্ক হবে সেটাই হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক, তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, তাহলে যে পাত্রের মধ্যে আমরা ওটাকে গরম করছি সেই পাত্রের আয়তন প্রসারণটাকে নেগলেক্ট করে অর্থাৎ অগ্রাহ্য করে তরলের যে প্রসারণ হচ্ছে সেটাকে বলছে আপাত প্রসারণ। তাহলে সে একই রকম আপাত প্রসারণ গুণাঙ্ক কথাটা লিখলে গিয়েছে, সেই কথাটা একই রকম চলে আসবে, প্রতি একক আয়তনে প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে তরলের যে আপাত প্রসারণ হয় তাকে বলছে আপাতন প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, এবার প্রকৃত প্রসারণ গুণাঙ্কটা কি, প্রকৃত প্রসারণ গুণাঙ্কটা হচ্ছে তরলের ওই যে ভেসেলের যে অর্থাৎ পাত্রের যে আয়তন ঘটলো, আয়তন পরিবর্তন ঘটলো, সেই আয়তনটাকে কাউন্ট করে তরলের যে প্রসারণ ঘটছে সেটা কি বলা হচ্ছে প্রকৃত প্রসারণ। বোঝা গেল, অর্থাৎ তরলের পাত্রের আয়তনটাকে ধরে নিয়ে তরলের উষ্ণতা বৃদ্ধিতে যে প্রসারণ ঘটছে সেটাকে হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। এখন এই প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কি বলছি, একই রকম ভাবে আমরা বের করব, তোমার ওই একই কথাই, প্রতি একক আয়তনে প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে তরলের আর যে আয়তনের পরিবর্তন ঘটে বা বৃদ্ধি ঘটে তাকে বলছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তো এখন এই ফর্মুলাটা আগের যে ফর্মুলা ছিল সেই একই, কঠিন পদার্থের ক্ষেত্রে তরল পদার্থের ক্ষেত্রে কি প্রসারণ গুণাঙ্ক গামা, গামা ইকুয়াল টু কি হবে, ওই v2 মাইনাস v1 বাই v1 ইন্টু t2 মাইনাস t1। ঠিক আছে, আয়তন প্রসারণ তরলের ক্ষেত্রে ফর্মুলাটা এটাই। ঠিক আছে, তো তাহলে আমরা প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আর আপাত প্রসারণ গুণাঙ্ক দেখতে পেলাম, এদের মধ্যে একটা রিলেশন আছে। সেই রিলেশনটা কি, রিলেশন ধরো প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান কি হচ্ছে, আপাত যদি লিখি আপাত প্রসারণ গুণাঙ্ক প্রকৃত প্রসারণ গুণাঙ্ক প্রকৃত প্রসারণ গুণাঙ্ক
কি হচ্ছে সমান হচ্ছে পাত্রের প্রসারণ গুণাঙ্ক প্লাস আপাত তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক, তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক। অর্থাৎ বললাম এখন নিজেরা পাত্রের প্রসারণ গুণাঙ্ক যদি কি ধরে নিয়ে তাহলে যে প্রসারণ গুণাঙ্ক হচ্ছে সেটা কি বলছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, তাহলে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক দ্যাট ইজ ইকুয়াল টু পাত্রের প্রসারণ গুণাঙ্ক প্লাস তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক। এখানে পাত্রের প্রসারণ গুণাঙ্ক বলতে কি বোঝাবে, পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক হবে, ঠিক আছে, পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক প্লাস তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক, ঠিক আছে, এটা হচ্ছে রিলেশন। তো তরলের এই প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হচ্ছে তরলের একটা নিজস্ব বৈশিষ্ট্য, ঠিক আছে, এটা জেনে রাখবে। আর সূক্ষ্ম যখন আমরা কি হচ্ছে কোনো প্রসারণ গুণাঙ্ক নির্ণয় করতে চাইবো, ঠিক আছে, তখন 0 ডিগ্রি সেন্টিগ্রেডটাকেই প্রাথমিক উষ্ণতা হিসাবে ধরা হবে, সেটা কঠিনের ক্ষেত্রেই হোক আর তরল ক্ষেত্রেই হোক, ঠিক আছে, এবং গ্যাসের ক্ষেত্রেও একই রকম, প্রকৃতর ক্ষেত্রে একই রকম বোঝাবে। মানে কি ওই প্রাথমিক উষ্ণতাকে 0 ডিগ্রি কাউন্ট ধরে নিয়ে আমার উষ্ণতা প্রসারণ গুণাঙ্ক বের করতে হবে। এখন পরবর্তী এবার হচ্ছে গ্যাসের হচ্ছে প্রসারণ গুণাঙ্ক। তো গ্যাসের কি হচ্ছে, গ্যাসের প্রসারণ, দেখো গ্যাসের নির্দিষ্ট কোনো আকারও নাই, আয়তনও নাই, ঠিক আছে। তো আমরা শুধুমাত্র গ্যাসের যে প্রসারণটা বের করবো সেটা শুধুমাত্র আয়তন প্রসারণ, অর্থাৎ আয়তন প্রসারণ গুণাঙ্ক বের করবো, অর্থাৎ প্রতি একক প্রসারণ গুণাঙ্কের যে ফর্মুলা আছে একই রকম ফর্মুলাতে প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক আয়তনে গ্যাসের যে আয়তনের পরিবর্তন ঘটে তাকে বলছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। সেই আয়তন প্রসারণ গুণাঙ্কের ফর্মুলা এখানে তোমার কি হচ্ছে, যদি একক হিসাবে বের করতে চাই এর একক কি হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, ডিগ্রি ফারেনহাইট ইনভার্স আর কেলভিন ইনভার্স, এর এককটা এরকমই হবে। এবার ফর্মুলাটা কি হচ্ছে, এখানেও ফর্মুলা কি হচ্ছে তোমার একই, গামা ইকুয়াল টু একটা নাম দেওয়া যেতে পারে গামা পি, ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়াল টু কি হচ্ছে তোমার V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1, ঠিক আছে, এটা হচ্ছে তোমার গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। এখন এখান থেকে একটা রিলেশন পাওয়া যেতে পারে, চার্লসের সূত্র থেকেও রিলেশন এরকম আমরা আছে, তো সেখান থেকে এই T2 মাইনাস T1 এটাকে যদি T ধরা হয়, ঠিক আছে, T2 মাইনাস T1 এটাকে V, আর এটা এই V2টাকে হচ্ছে V2 মানে অন্তিম অনুসারে VT ধরছে, VT, আর V0 V1 হতে এখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড কাউন্ট করা আছে V0, হ্যাঁ, সূক্ষ্ম পরিমাপের ক্ষেত্রে আমি বলেছি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থেকে প্রাথমিক উষ্ণতা ধরতে হবে, তাহলে V0 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, তাহলে V0 ইন্টু এই T2 মাইনাস T1 টেম্পারেচার ডিফারেন্সটাকে T ধরলাম, তাহলে এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে আমরা VT সমান পেতে পারি, VT সমান কি পাচ্ছি V0 প্লাস দেখো V0 ইন্টু গামা টি, তাই তো। এখান থেকে যদি আমরা V0টা কমন নিই তাহলে কি পাবো, V0টা কমন নিলে 1 প্লাস গামা টি, ঠিক আছে, 1 প্লাস গামা টি, এখানে VT ইকুয়াল টু এটা, এই রিলেশনটা পাচ্ছি। এখন এই যে তাহলে আমরা 3 রকম পদার্থের কি হচ্ছে প্রসারণ গুণাঙ্ক নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে। এবার হচ্ছে পরিবাহিতা। পরিবাহিতা জিনিসটা কি, পরিবাহিতা হচ্ছে ধরো একটা ধর্ম, ঠিক আছে, হ্যাঁ, বা পরিবহনের ক্ষমতা, তাপ পরিবহনের ক্ষমতাকে বলা হচ্ছে ওই পদার্থের তাপ পরিবাহিতা। অর্থাৎ পদার্থ ধরো সেটা কঠিন পদার্থের ক্ষেত্রে কি হয়, পদার্থে কোনো স্থানচ্যুত হয় না, তাপ এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়, ঠিক আছে। সেক্ষেত্রে কি হচ্ছে যে ধর্মের যে ক্ষমতার জন্য কি হচ্ছে কঠিন পদার্থে কি হচ্ছে মাধ্যমে কণাগুলি স্থান পরিবর্তন না করে কম্পনের মাধ্যমে কি হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে তাপ পরিবহন ঘটে, সেটা হচ্ছে কঠিন পদার্থের তাপ পরিবাহিতা, ঠিক আছে। এবার কি হচ্ছে তরলের ক্ষেত্রে কি হয়, তরলের ক্ষেত্রে পদার্থের অণুগুলো কি হয় এক স্থান থেকে অন্য স্থানে যে তাপ বহন করে নিয়ে যায়, ঠিক আছে। তরল পদার্থের ক্ষেত্রে সেই যে তার ক্ষমতা সেটাকে বলা হচ্ছে তার তরল পদার্থের পরিবাহিতা,
ঠিক আছে। গ্যাসের ক্ষেত্রেও তাই একই রকম কি হচ্ছে, গ্যাসের ক্ষেত্রে তোমার কি ধরো তাপ কি হয়, তাপ কোনো রকম মাধ্যমে কণাগুলি স্থান পরিবর্তন না করে বা মাধ্যমে কণাগুলির মধ্যে কি হচ্ছে তোমার কোনো তাপের টেম্পারেচার কোনো পরিবর্তন হবে না, বিকিরণ পদ্ধতি আমরা দেখেছি। সেক্ষেত্রে কি হয়, তাপ এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয়। তাহলে এই গ্যাসের পদার্থের ক্ষেত্রে কি হচ্ছে, এই যে ধর্ম বা এই যে ক্ষমতা, সেই ক্ষমতাটা বলছে গ্যাসীয় পদার্থের পরিবাহিতা। তো এবার হচ্ছে দেখো এই পরিবাহিতাঙ্ক, পরিবাহিতা থেকে আমরা আসছি পরিবাহিতাঙ্ক। এই তাপ পরিবাহিতাকে তার যে ক্ষমতা সেটাকে বোঝানোর জন্য আমরা কি হচ্ছে তাপ পরিবাহিতাঙ্কটাকে নিয়ে আসছি। অর্থাৎ বিভিন্ন পদার্থের তাপ পরিবহনের ক্ষমতা পরিমাণগতভাবে বোঝানোর জন্য যে মানে কোয়ান্টিটিটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক। ঠিক আছে, বিভিন্ন পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক কি হচ্ছে বিভিন্ন রকম হবে। তাহলে পরিবাহিতাঙ্ক, পরিবাহিতাঙ্ক, পরিবাহিতা থেকে চলে আসছে পরিবাহিতাঙ্ক। পরিবাহিতাঙ্কটা কি বললাম, মানে পদার্থের তাপ পরিবহনের পরিমাণগত যে ক্ষমতা সেটাকে পরিমাপ করার জন্য বিভিন্ন পদার্থের যে তাপ পরিবহনের ক্ষমতা, সেই ক্ষমতাকে পরিমাপযোগ্যভাবে যে কোয়ান্টিটি আমরা ব্যবহার করছি সেটা হচ্ছে পরিবাহিতাঙ্ক। তো পরিবাহিতাঙ্ক ধরো কোনো একটা পাত আছে, ঠিক আছে, পাতের এরিয়া বলা আছে, এবার এক পৃষ্ঠের টেম্পারেচার, অপর পৃষ্ঠের টেম্পারেচার, দুই পৃষ্ঠের টেম্পারেচার বলা আছে। এবার প্রতি একক ক্ষেত্রফলে তোমার তাপ এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে যে পরিবাহিত হচ্ছে সেই পরিবাহিত তাপের পরিমাণ যদি কিউ হয়, ঠিক আছে, তাপের পরিমাণটা যদি কিউ হয়, এক তল থেকে অপর তলে তাপের একটা কঠিন পদার্থ পাত, সেই পাতের এক তল থেকে অপর তলে তাপের পরিবাহিত যদি কিউ হয়, যে পরিমাণ তাপ পরিবাহিত হলো, কিউ হচ্ছে আমরা জানি মোট তাপ, ঠিক আছে, যে মোট যে তাপ পরিবাহিত হলো সে কিউটা কি হয়, কির উপর ডিপেন্ড করে, কিউ ভ্যারিজ ডিপেন্ড করে ক্ষেত্রফলের উপর। তাহলে কিউ ভ্যারিজ এ, এক নম্বর এ হচ্ছে ক্ষেত্রফল। আর কি হয়, কিউ ভ্যারিজ তোমার টেম্পারেচার, ঠিক আছে, অর্থাৎ θ2 - θ1 টেম্পারেচারের যে ডিফারেন্স, ঠিক আছে, একটা তলের আর একটা তলের মধ্যে টেম্পারেচার ডিফারেন্স, সেই টেম্পারেচার ডিফারেন্সের উপর ডিপেন্ড করছে। যত টেম্পারেচার বাড়বে তত কি হচ্ছে পরিবাহিত, মানে কি হচ্ছে তাপ বেশি পরিমাণে পরিবাহিত হবে। তাই কিউ ভ্যারিজ কি হচ্ছে টেম্পারেচারের পার্থক্য। আর কি কিউ ভ্যারিজ 1/d, ডিটা হচ্ছে বেডটা অর্থাৎ থিকনেসটা যত পাতলা হবে কি হচ্ছে তাপটা বেশি পরিমাণে পরিবাহিত হবে, ঠিক আছে। তাই ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে, আর ইনভার্সলি সমানুপাতিক অর্থাৎ ব্যস্তানুপাতিক বলা যেতে পারে, ঠিক আছে। অর্থাৎ বেডটা যদি কম হয় তাপ পরিবাহিতা বেশি হবে, আর বেডটা যদি কি বেশি হয় তাপ পরিবাহিতা কম হবে, ঠিক আছে। মোট পরিবাহিত তাপ কম হবে। আর কি ডিপেন্ড করছে, কিউ ভ্যারিজ টি, আরেকটা ভ্যারিজ করছে কিউ ভ্যারিজ টি। এই কতগুলো বিষয়ের উপর এখানে ডিপেন্ড করছে। তো দেখো তাহলে কি হলো, এই সবগুলোকে একসাথে যদি কি আমরা নিয়ে আসি তাহলে কিউ কি হলো, কিউ ভ্যারিজ এ ইন্টু θ2 - θ1, ঠিক আছে, ইন্টু টি বাই দেখো ডি, বোঝা গেল। এই সবগুলোকে একসাথে নিয়ে এই রিলেশন, এখানে কিউটা ইকুয়াল টু যদি এই সমানুপাত তুলতে দুটি দেওয়া হয় তাহলে কি হবে, একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ হয় কে ইন্টু এ θ2 - θ1 ইন্টু টি বাই ডি। এই কেটাকে বলা হচ্ছে যদি এইগুলো ইউনিট হয় সব, ধরো এটা ইউনিট 1, এদের তাপমাত্রা যে পুরো θ2 - θ1 এদের তাপের যে ডিফারেন্স সেটা যদি 1 হয়, টিটা যদি 1 হয়, তাহলে ডিটাও যদি 1 হয়, বেডটা যদি 1 ইউনিট হয় তাহলে কি হবে, কিউ ইকুয়াল টু কে হবে। এগুলো সব যদি 1 হয় তাহলে কিউ ইকুয়াল টু কে হবে। যখন এ ইকুয়াল টু 1 হবে, θ2 - θ1 সেটাও 1 হবে, টিটা ইকুয়াল টু 1 হবে, ডিটাও ইকুয়াল টু যদি 1 হয় তাহলে সবগুলো এগুলো 1 হয়ে যাচ্ছে, তাহলে কে ইকুয়াল টু কে। এই যে কেটাকে বলা হচ্ছে তোমার
পরিবাহিতাঙ্ক। ঠিক আছে, তখন কে এর মানটা আমি কত ভাবে পেতে পারি, এখান থেকে ক্রস মাল্টিপ্লিকেশন করে দেখো কে ইকুয়াল টু কি পাচ্ছি, কিউ ইনটু ডি, কিউ ডি বাই বাকিগুলো সব ভাগ হয়ে গেল এ ইনটু থিটা 2 মাইনাস থিটা 1 বাই টি। এটা হচ্ছে কে, এটাকে বলা হচ্ছে পরিবাহিতাঙ্ক। তাহলে কিউ ডি বাই এ ইনটু থিটা 2 মাইনাস থিটা 1 ইনটু টি। বোঝা গেল? তো আজকে ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই কি হচ্ছে আমার ভিডিওকে সাবস্ক্রাইব করবে এবং অনেক শেয়ার করবে। এবার আজকে ভিডিও আমি এখানে শেষ করছি। ধন্যবাদ।